সেদিন সকালে শার্লকের মেজাজে কেমন একটা বিরক্ত মেশানো গাম্ভীর্য প্রকাশ পাচ্ছিল। তুমি কি ওনাকে দেখলে? এখনই যিনি বেরিয়ে ফেলেন? হ্যাঁ, দেখলাম বই কি। তা কি মনে হলো ওনাকে দেখে? যা বুঝলাম খুবই করুণ অবস্থা। একদম ঠিক বলেছো, তুমি ঠিকই ধরেছো, ওনার অবস্থা খুবই করুণ। কিন্তু একটা জিনিস বলো দেখি, আমাদের সবার জীবনে তো একই গল্প, তাই নয় কি? আমরা সারাটা জীবন কিছু পাওয়ার চেষ্টায় দৌড়ে বেড়াই, তারপর সেই পাওয়া সম্পূর্ণ হলে অনায়াসে হাতছাড়া করে ফেলি। পড়ে থাকে শুধু অন্ধকার মেশানো দুরবস্থা। উনি কি তোমার ক্লায়েন্ট ছিলেন? তা বলতে পারো। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে ওনাকে আমার কাছে পাঠিয়েছেন। যেমন মাঝে মাঝে কোনো এস্টিম ডক্টর কোনো পেশেন্টকে চিকিৎসা না করতে পারলে তারই কর্মক্ষেত্রের কোনো জুনিয়র ডক্টরের কাছে পাঠায়, এই ব্যাপারটা খানিকটা তেমনই। আমাদের এস্টিম ডক্টরের বক্তব্য হলো, পেশেন্টের যা কন্ডিশন, এর থেকে আর খারাপ হওয়ার কোনো কিছুই বাকি নেই। হয়েছেটা কি একটু খুলে বলবে? হোমস টেবিল থেকে একটা ধুলো পড়ে যাওয়া কার্ড তুলে নিয়ে দেখতে দেখতে বলল, ভদ্রলোকের নাম জোজিয়া অ্যাম্বলে। উনি হলেন ব্রিকফল এন্ড অ্যাম্বলে কোম্পানির জুনিয়র পার্টনার। নাম শুনেছো হয়তো তুমি। ওরা পেন্টিং এবং অন্যান্য আর্টিস্টিক জিনিসপত্রের ম্যানুফ্যাকচারার। কোম্পানির নামটা হয়তো প্রবাবলি তুমি রঙের বাক্স টাক্সতে দেখে থাকতে পারো। 60 বছর বয়সে রিটায়ারমেন্ট। তারপর লিউহ্যামে একটা বাড়ি কিনে বাকি জীবনটা সুখে কাটানোর সামান্য প্রচেষ্টা। শুনেই প্রথমে মনে হবে যেন এনার থেকে সুখী মানুষ আর কে হতে পারে। যা বলেছ একদমই তাই। হোমস একটা চিঠির খাম তুলে নিয়ে তার নিজের লেখা কিছু নোটসের উপর চোখ বুলিয়ে বলল, 1896 রিটায়ার করেছেন ভদ্রলোক। 97 হি গট ম্যারিড। আর স্বাভাবিকভাবেই ওনার স্ত্রীর বয়স ওনার থেকে অনেকটাই ছোট, প্রবলি অ্যাবাউট 20 ইয়ার্স। এবং যদি ফটোগ্রাফটা ঠিকঠাক দেখিয়ে থাকেন তাহলে বলতে হয় সেই মহিলাকে কিন্তু খারাপ দেখতে নয়। যাই হোক, টাকা পয়সা, জীবন সঙ্গিনী সবই তার কাছে ছিল, কিন্তু বিয়ের 2 বছরের মধ্যেই তার অবস্থা হয়ে গেল যেটা কিনা তুমি একটু আগে বললে একেবারে করুণ। কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে। সেই একই পুরনো গল্প, ওয়াটসন। একজন বিশ্বাসঘাতক বন্ধু এবং একজন চঞ্চল স্ত্রী। অ্যাম্বেলের জীবনে একটা শখ আছে, চেস। লিউহ্যামে ওনার বাড়ির কাছাকাছি একজন যুবক ডক্টর থাকে। ডক্টরের নাম রে অনেস্ট। ওনার সাথেই জোজিয়া অ্যাম্বেলে দাবা খেলে দিন বড়ায়। অনেস্ট ঘন ঘন যাতায়াত করতে থাকে, তার ফলে মিসেস অ্যাম্বেলের সাথে ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। আস্তে আস্তে একে অপরকে ভালোবেসে ফেলে এবং গত সপ্তাহে মিসেস অ্যাম্বেলে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকে ডক্টর আর মিসেস অ্যাম্বেলে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সব থেকে বড় কথা হলো, গেল তো গেল, তার সাথে জোজিয়া অ্যাম্বেলের ব্যবসায় অর্জন করা একটা ভালো পরিমাণের টাকাও সাথে নিয়ে গেছে। বুঝলাম, তবে এখন কি করবে ঠিক করলে? তুমি হলে কি করতে? তুমি তো খুব ভালো করে জানো ওয়াটসন, আমি এই মুহূর্তে অলরেডি একটা কেস নিয়ে ব্যস্ত। আমার জন্য সশরীরে লুইহ্যামে যাওয়াটা একদমই সম্ভব না। কিন্তু তুমি এটাও খুব ভালো করে জানো যে ঘটনাস্থল খুঁটিয়ে দেখাটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যাম্বারলে বারবার অনুরোধ করছিলেন জানো তো, যে আমি নিজে গিয়ে ব্যাপারটা দেখি। আমি ওনাকে আমার বর্তমান পরিস্থিতি জানালাম। তাই আমার জায়গায় যদি অন্য কোনো প্রতিনিধি যায় তাহলেও উনি খুশি। নিশ্চয়ই যাব। জানি না কতটা কি অনুসন্ধান করতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে পারি। ব্রিলিয়েন্ট, তুমি আমাকে বাঁচালে বন্ধু। সেদিন দুপুরবেলা বেরিয়ে বললাম লিউশাম যাবো বলে। তখন একবারও ভাবিনি 1 সপ্তাহের মধ্যে এই কেসটা নিয়ে পুরো ইংল্যান্ডে চর্চা হবে। বেকার স্ট্রিটে ফিরতে ফিরতে অনেকটা সন্ধে হয়ে গেল। হোমসকে দেখলাম তার সেই পুরনো আরাম কেদারায় বসে আছে। ঠোঁটের ডগাতে পাইপ আর চোখের পাতা দুটো প্রায় বন্ধ করে দিয়েছে। এমনি কেউ দেখলে ভাবতো সে বোধহয় নিশ্চয়ই ঘুমোচ্ছে। জশে অ্যাম্বারলির বাড়ির নাম হলো দ্য হ্যাভেন। ইট বাঁধানো একঘেয়ে রাস্তা আর হাইওয়ের মাঝে যেন প্রাচীন সংস্কৃতির সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে গড়ে তোলা একটি আইল্যান্ড। বাড়ির চারদিক রোদে পোড়া শ্যাওলা ধরা পাঁচিল দিয়ে ঘেরা। এমন একটা পাঁচিল যা ওয়াটসন, কাট দ্য পোয়েট্রি, কাজের কথায় আসো। বেশ কড়া গলায় বলল হোম। ইট আর শ্যাওলা ধরা উঁচু পাঁচিল, তাই তো? আচ্ছা বেশ, এবার তার পরটুকু বলো। প্রথমে আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না বাড়িটা। তারপর রাস্তায় একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম। উনি মাথা নেড়ে পুছিয়ে দিলেন। এই ভদ্রলোক ছিলেন বেশ লম্বা এবং স্বাস্থ্যকর। আমি অ্যাম্বারলির ব্যাপারে জিজ্ঞেস করাই একটু অদ্ভুত ভাবেই আমার দিকে তাকালেন। তা যাই হোক, আমি গেট দিয়ে ঢোকার সময় দেখলাম মিস্টার অ্যাম্বারলি লন থেকে আমার দিকে এগিয়ে আসছেন। আমি সকালে ওনাকে ঠিক করে দেখার সুযোগ পাইনি, কিন্তু সূর্যের আলোয় যখন ওনাকে দেখলাম তখন সত্যি বেশ
অস্বাভাবিক চেহারা বলেই মনে হয়। তা বেশ, তুমি ওনার জুতো দুটো লক্ষ্য করেছো? না তো, কেন? তা ঠিক করে লক্ষ্য করলে দেখবে ওনার বাঁ পাটা ডান পায়ের তুলনায় একটু আলাদা। কারণ ওনার বাঁ জুতোটা একটু খোঁচানো, কিন্তু অন্যটা একদম স্মুথ। বাঁ পায়ের জায়গায় একটি আর্টিফিশিয়াল লিম্ব লাগানো আছে। তা যাই হোক, উনি কি বললেন তারপর? আমরা গেট থেকে বাড়ির দিকেই গোলাম এবং উনি ওনার দুঃখের গল্প শোনাতে শুরু করলেন। তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা অপরিষ্কার এবং নোংরা পুরো জায়গাটা। লনের সব গাছই প্রায় মৃত এবং পুরো জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যহীন হয়ে উঠেছে। কিভাবে যে কোনো মানুষ এমন একটা জায়গায় থাকতে পারে ভগবানই জানেন। বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়, তবে বাড়ির ভেতর দিকে একটা সবুজ রঙের বালতি রয়েছে দেখলাম। উনি বললেন বাড়ির ভেতরে নাকি রঙের কাজ করছেন। লোকটা সত্যি অদ্ভুত। সে যে রোগাসোগা দুর্বল মানুষ নয়, সেটা ওর অসুরের মতো চেহারা দেখেই বোঝা, কিন্তু somehow পেট বেঁকে গেছে যেন কিছু ভারী জিনিস তুলে তুলে। পা দুটো আবার নেমে এসেছে আলপিনের মতো সরু হয়ে। ইন্টারেস্টিং। তারপর কি হলো? তারপর আমাকে নিয়ে গেলেন নিজের নোংরা ঘরে। অনেকক্ষণ কথা বললেন, আর তুমি নিজে না যাওয়ায় হতাশ হয়েছেন এটাও বোঝা গেল। বেশ করুণ সুরেই আমাকে বললেন, ফকির হয়ে গেছি ডক্টর ওয়াটসন। কাজেই আমার মতো দিনদুঃখী সর্বহারার বাড়িতে মিস্টার হোমসের মতো একজন বিখ্যাত মানুষ আসবেন, এটা আশা করা যায় না। যাই কি? আমি ওনাকে বুঝিয়ে বললাম, টাকা পয়সার প্রশ্ন এখানে ওঠে না মিস্টার অ্যাম্বারলি। আর এসব শুনে বুড়ো বললেন, তা ঠিক, তবে কি জানেন, ক্রাইম ইজ অ্যান আর্ট। সেদিক দিয়ে বিচার করলে এই কেসটা তার মনের খিদে মেটাতে পারত। মানুষকে চেনা খুব মুশকিল ডক্টর ভ্যাকসিন। স্ত্রীর কোন আবদারটা রাখিনি নেবেন? সকলেকেও নিজের ছেলের মতোই ভালোবেসেছিলাম। তারপরে এরকম ব্যবহার ডক্টর ভ্যাকসিন, ফ্যামিলি ইজ এ কার্স ফর মি। ঘন্টাখানেকেই একঘেয়ে ঘ্যান ঘ্যান শুনে গেলাম। এত বড় একটা ষড়যন্ত্র ফোনা করেও আজ করতে পারেননি পুরো। বাড়িতে অ্যাম্বারলি দম্পতি ছাড়া আর সেরকম কোনো জনমানব নেই। একজন হেল্পিং হ্যান্ড আছে, সকালে আসে সন্ধ্যায় চলে যায়। আর এই ঘটনাটা যেই দিন ঘটে সেই দিন মিস্টার অ্যাম্বারলি তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য হে মার্কেট থিয়েটারের আপার সার্কেলে দুটো বেশ দামি টিকিট কেটেছিলেন। শেষ মুহূর্তে মাথা ব্যথা করছে বলে মিসেস অ্যাম্বারলি আর যাননি, উনি একাই গিয়েছিলেন। ওনার ওয়াইফের যে না দেওয়ার টিকিটটা ছিল সেটা উনি দেখালেন আমায়। হোমস বলল, স্প্লেন্ডিড। আচ্ছা, টিকিটটা তুমি কি নিজে দেখেছো? হ্যাঁ, দেখোনি তো? নাম্বারটা সেটা কি মনে আছে? বেশ গর্বের সাথে বললাম, তা দেখেছি বই কি, 31। কোইন্সিডেন্টালি এটা আমার পুরোনো স্কুলের নাম্বার, তাই মনে আছে। ব্রিলিয়েন্ট ওয়াটসন, তুমি তো একেবারে কামাল করে দিয়েছো। দেন হিজ সেট নাম্বার মাস্ট বি 30 or 32। কতটা অবাক হয়ে আমি বললাম, তা তো বটেই, এবং টিকিটটা ছিল বি রোয়ের টিকিট, সেটাও কিন্তু আমি দেখেছি। দ্যাট ইজ মোস্ট স্যাটিসফ্যাক্টরি। তা আর কি বললেন ভদ্রলোক? আর কি বলবেন, স্ট্রং রুম দেখালেন। স্ট্রং রুমই বটে, অবিকল ব্যাংকে যেমন থাকে, দরজা জানলা সব লোহার। চোরের বাবার সাধ্য নেই যে ভেতরে ঢোকে। মিসেস অ্যাম্বারলি কিন্তু ডুপ্লিকেট চাবি অ্যারেঞ্জ করেছিলেন। ডক্টর আর্নেস্টের সাথে প্রায় 7,000 পাউন্ড ক্যাশের কোম্পানির পেপার্স নিয়ে ইলোপ করেছেন। তাজ্জব ব্যাপার। 7,000 পাউন্ড নয় বুঝলাম, কিন্তু কোম্পানির পেপারস বিক্রি করবে কি করে? সে পথ মিস্টার অ্যাম্বারলি আগেই বন্ধ করে রেখেছে। স্কটল্যান্ড ইয়ার্ডে অলরেডি তিনি লিস্ট দিয়েছেন। মাঝরাতে থিয়েটার থেকে বাড়ি ফিরে দেখেন যে বাড়ি খালি, দরজা জানলা খোলা, স্ট্রং রুম লুট হয়ে গেছে। যাওয়ার সময় কোনো মেসেজও রেখে যাননি মিসেস অ্যাম্বারলি। উনি তৎক্ষণাৎ পুলিশে ইনফর্ম করেন। মিনিট কয়েক কি যেন ভাবল, আর তারপর বলল, আচ্ছা, কিছুক্ষণ আগে তুমি বললে যে উনি কোথাও একটা রং করছিলেন। তা অ্যাম্বারলি কোথায় রং করছিলেন? প্যাসেজ আর স্ট্রং রুমের দরজা জানলা আগেই করেছিলেন। জানি না কেন, কিন্তু ব্যাপারটা একটা খটকা লাগছে। এই পরিস্থিতিতে রং করা নিয়ে ব্যস্ত থাকাটা একটু অদ্ভুত নয় কি? মানুষের মনে থাকলে মানুষ একটা নিয়ে ভুলে থাকার চেষ্টা করে মিস্টার ওয়াটসন। ভুলে থাকার চেষ্টা কর। এটা ওনার নিজের কথা, তবে হ্যাঁ, পুরোর মাথায় যে ছিট আছে এটা মানতেই হবে। তাই এমন একটা কথা বলতে পারলে। আমার সামনেই বাজখাই গলায় চিৎকার করে মিসেস অ্যাম্বারলি একটা ফটোগ্রাফ ছিঁড়ে কুচি কুচি করে ফেললেন। তা আর কিছু লক্ষ্য করলে? একটা ব্যাপার বেশ চোখে পড়েছে। ব্ল্যাকহেড স্টেশনে ফিরে যখন ট্রেনে উঠলাম, আর যেই মাত্র ট্রেন ছেড়েছে
অমনি আমার পাশের কম্পার্টমেন্টে একটা লোক তাড়াত করে উঠে পড়লো। আর তুমি তো জানো যে মুখ আমি একবার দেখি সেটা চট করে ভুলি না। লোকটাকে তো ওই এক ঝলক দর্শনে চিনে ফেলেছিলাম। রাস্তায় যাবে হেভেন কোথায় জিজ্ঞেস করেছিলাম, সেই লোকটাই তো। আবার তাকে দেখলাম লন্ডন ব্রিজে, তারপর হঠাৎ করেই ভিড়ে হারিয়ে গেল। আমাকেই যে ফলো করছিল এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ঠিক, একদম ঠিক, কোনো সন্দেহ নেই। লোকটা টল, ডার্ক, নাকের নিচে ডার্ক ব্রাউন মাস্টাশ আর চোখে সানগ্লাস। ঠিক বললাম কি? হোমস, আই ইউ এ উইজার্ড? চোখে সানগ্লাস আছে সেটা তো আমি বলিনি। আর তুমি তো আমায় এটাও বলনি যে হি হ্যাড এ ম্যাসনিক টাইপিং, তাই তো? হোমস, কোয়াইট সিম্পল মাই ডিয়ার ওয়াটসন। কেসটা কিন্তু জমে উঠেছে বন্ধু। আগে ভেবেছিলাম সাদামাটা, আমার মাথা কামানোর উপযুক্ত নয়। যদিও ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সবকটা ব্যাপারই তোমার চোখ এড়িয়ে গেছে, তা সত্ত্বেও যা দেখেছো তার মধ্যেও গভীর চিন্তার খোরাক পাওয়া যাচ্ছে। আমি কি মিস করেছি? মাই ডিয়ার ফেলো, দুঃখ পেও না। যা করে এসেছো অন্য কেউ হলে তাও করতে পারতো না। কিন্তু কয়েকটা পয়েন্ট একদম খেয়াল করোনি তুমি। যেমন ধরো, অ্যাম্বারলে আর তার স্ত্রীর সম্পর্কে প্রতিবেশী কি বলে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, জানলে তো? ডক্টর আর্নের সম্পর্কে বা প্রতিবেশীর কি মন্তব্য? ওয়াটসন, তোমার একটা মস্ত সুবিধা হলো কি জানো? ইউ আর ডক্টর। মেয়েরা সহজেই মুখ খুলে তোমার কাছে জিজ্ঞাসাবাদ করলে ওদের কাছ থেকে অনেক খবর পেয়ে যেতে। যেমন ধরো, পোস্ট অফিসের কেরানি মেয়ে বা দ্য লেডি ফ্রম দ্য গ্রসারি শপ, এরাই তোমার হেল্প করে দিচ্ছে। সরাইখানার মেয়েটিকেও কানে মন্ত্র দিলে অনেক কিছু বাইরে আসে, কিন্তু তুমি এসব কিছুই করনি। এগুলো তো এখনো করা যায়। ওয়েল, ইটস অলরেডি ডান। সব করা হয়ে গেছে। এই ঘর থেকে না বেরিয়ে টেলিফোন আর স্কটল্যান্ড ইয়ার্ডের দৌলতে তা করে ফেলেছে। অ্যাম্বলে যা বলেছে তা সত্যি, আমি কনফার্ম করেছি। পাড়ার সবাই তাকে মহা কিপটি আর চামার স্বামী বলে জানে। স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা পর্যন্ত বলতে পারতো। স্ট্রং রুমে থাকতো কারি কারি টাকা, এবং ডক্টর আর্নেস্ট তার বাড়ি যেত চেস খেলতে and a game of love with his wife। সবই যেন জলের মতো পরিষ্কার, কিন্তু সবটাই কেমন যেন নকল বলে মনে হয়। এর মধ্যে আরেকটা গল্প লুকিয়ে আছে, বুঝলে পারছেন? সেটা কি? পুরোটা কেমন যেন কল্পনা বলেই মনে হচ্ছে। বেশ, তো যাই হোক, আপাতত তা নিয়ে মাথা ঘামাতে চাই না। চলো অ্যালবার্ট হলে গিয়ে ক্রেনার গান শুনে আস। Let us escape from the weary workday by the side door of music। তাড়াতাড়ি চলো ওয়াটসন, we still have some time to dress, dine and enjoy। সকালবেলা ঘুম থেকে উঠে টেবিলে কিছু টোস্টের টুকরো আর দুটো ডিমের খোলা দেখে বুঝলাম হোমস আমার আগেই উঠেছে। আর প্লেটের পাশে একটা হাতে লেখা চিঠি পেলাম, আর তাতে লেখা, ডিয়ার ওয়াটসন, জোজি অ্যাম্বারের সঙ্গে দেখা করে দু একটা পয়েন্ট ক্লারিফাই করতে চাই। তারপর ভাববো কেসটা হাতে রাখবো নাকি ছেড়ে দেবো। 3টের সময় তৈরি থেকো, দরকার হতে পারে। SH। সারাদিন টিটি দেখা গেল না হোমসের। বাড়ি ফিরল ঠিক 3টের সময়, মুখ গম্ভীর, অন্যমনস্ক এবং গভীর চিন্তামগ্ন অবস্থায়। এমন সময় ওকে ওর মতন ছেড়ে দেওয়াটাই শ্রেয়। তবুও কিছুটা সাহস জোগাড় করে জিজ্ঞেস করলাম, অ্যাম্বারলে এসেছিলেন? না, আসবেন। একটু পরেই ভীষণ উদ্বিগ্ন ও ভ্যাবাচাকা মুখে প্রায় বাজ পড়ার মতো শব্দে দরজা খুলে ঘরে ঢুকলেন মিস্টার জোশিয়া অ্যাম্বারলে। টেলিগ্রাম পেলাম, কিন্তু মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। ওনার হাত থেকে টেলিগ্রামটা নিয়ে জোরে জোরে পড়তে লাগলো। এক্ষুনি আসুন, আপনার সাম্প্রতিক লোকসান সম্পর্কে খবর দিতে পারি। এলমেন দ্য ভাইকারেজ। চিঠিটা পড়ার পর হোমস বলল, টেলিগ্রামটা পোস্ট করা হয়েছে অ্যারাউন্ড 2:10 ফ্রম লিল পলিংটন। জায়গাটা এসেক্স ফ্রিন্টনের কাছে। এক্ষুনি বেরিয়ে পড়ুন। চিঠিতে ব্যক্তিত্বের পরিচয় পাচ্ছি। আফটার অল, ইটস ফ্রম দ্য ভাইকার অফ দ্য প্লেস। মিথ্যে কথা বলবে না। ট্রেন কটায় ওয়াটসন? 5:25 একটা আছে লিভারপুল থেকে। দ্যাটস গ্রেট ওয়াটসন, তুমিও যাও সঙ্গে। কেসটা চূড়ান্ত আকার নিতে চলেছে, তোমার থাকাটা দরকার। কিন্তু রওনা হওয়ার কোনো লক্ষণ দেখালেন না মিস্টার অ্যাম্বারলি, বরং বললেন, Mr. Holmes, this is strange. আমার ব্যাপারে লিটল পিলমিংটন এডভেঞ্চার জানলে কি করে? বেকার সময়ের পয়সা নষ্ট হবে আর কিছু না। না জানলে নিশ্চয়ই টেলিগ্রাম করতেন না। পাল্টা টেলিগ্রাম করে জানিয়ে দিন যে আপনি যাচ্ছেন। কিন্তু আমার জানার কোনো দরকারই তো আমি যাচ্ছি না। হোমসের চোখ মুখ হঠাৎ করেই কঠোর হয়ে গেল, আর তীক্ষ্ণ কণ্ঠে বলল, মিস্টার অ্যাম্বলি, এরকম একটা স্পষ্ট ক্লু পাওয়ার পরেও যদি আপনি তার সুযোগ না নেন, then we'll conclude that you have no urge in knowing who the criminal is। হোমসের কথায় যেন আটকে উঠলেন অ্যাম্বারলি। রেখে যাচ্ছেন কেন মিস্টার হোমস? আপনি যদি তাই মনে করেন আমি নিশ্চয় যাবো। আমার মনে হচ্ছে গিয়ে কোনো লাভ হবে না, তাই জন্যই বলছিলাম। আর কিন্তু আমার মনে হচ্ছে আপনার ডেফিনেটলি যাওয়া উচিত। জোর দিয়ে বলল হোম। রওনা হওয়ার আগে
আমাকে ঘরের বাইরে ডেকে নিয়ে হোমস এমন একটা কথা বলল যা শুনে বুঝলাম বিষয়টা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ। বুড়ো যেন সত্যি চান এইটুকু শুধু দেখবে। যদি ভেঙে পড়েন বা ফিরে আসেন তাহলে তৎক্ষণাৎ টেলিগ্রাম করে আমাকে জানাবে। লিখবে স্নিক অফ। যেখানেই থাকি না কেন সে টেলিগ্রাম যেন আমার কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা আমি করে রাখবো। লিটল পার্লিংটন স্টেশনটা ব্রাঞ্চ লাইন এনে যাওয়া একটু মুশকিল। যাত্রাপথ খুব একটা মসৃণ নয়। একই গরম পড়েছে, ট্রেনও ঠিক করে চলছে। তার উপর মিস্টার অ্যাম্বারলি ওনার মুখখানা আমশির মতো গোমরা করে চুপচাপ বসেই রইল। মাঝে সাঝে একাধবার কেমন বাঁকা সুরে বললেন, স্টেশনে পৌঁছে মাইল দুই পথ ওড়াকারিকে বাড়ি দিয়ে হাজির হলাম দ্য ভাই গ্যারেজে। হৃষ্টপুষ্ট সলমন রাদার পম্পাস ক্লার্জিম্যান আমাদের অভ্যর্থনা জানালে এবং টেলিগ্রাম দেখে বললেন, ওনার মুখে এই কথাটা শোনার পর আমি আর মিস্টার অ্যাম্বারলি বেশ খানিকটা ভেবাচাকাকে মুখ চাওয়াচাওয়ি করলাম। আর তারপর বললাম, তাহলে মনে হয় ভুল ঠিকানায় এসেছি। এই গ্রামে মনে হয় আরেকটা ভাই গ্যারেজ আছে। টেলিগ্রামের ক্লার্জিম্যানের নাম আছে তো এলমেন। দেখুন স্যার, এই গ্রামের ভিকারে একটাই এবং পাইকারও একজন। এই টেলিগ্রামটা জারি সেই বিষয়ে খুব সন্দেহ নেই। আর এই জালিয়াতি তদন্ত করার দায়িত্ব পুলিশের। আর বেকার কথা বলাতে চাই না। অগত্যা আমি আর মিস্টার অ্যাম্বারলি বেরিয়ে এলাম ইংল্যান্ডের আদিমতম গ্রামের রাস্তায়। পোস্ট অফিসে গেলাম টেলিগ্রাম করতে, কিন্তু অফিস বন্ধ থাকায় সেটাও করা গেল না। শেষ পর্যন্ত রেলওয়ে আর্মস থেকে টেলিফোন করলাম হোমসকে। সব শুনে হোমস বলল, আজ রাতে লন্ডন ফেরবার ট্রেন তো নেই। আজ রাতটা ওখানেই কোন একটা ইনে কাটি। আজকের রাতটা ছোট বাচ্চারা দুষ্টুমি করে যেমন হাসে ঠিক তেমনই হাসি শুনলাম টেলিফোনের ওপার থেকে। মিস্টার অ্যাম্বারলিকে কেন যে লোকে হাড় কিপটে বলে সেদিন সেটা হাড়ে হাড়ে বুঝেছিলাম। ট্রেনে আসার খরচ নিয়ে গজগজ করলে প্রায় সারা রাত জোর জবরদস্তি করে থার্ড ক্লাসের টিকিট দেওয়া নিয়ে তার ছিল ভীষণ আপত্তি। পরের দিন লন্ডনে ফেরার পর কার মেজাজ যে বেশি খারাপ ছিল তা বলা মুশকিল হয়ে দাঁড়ালো। তবুও নিজেকে বেশ খানিকটা সামনে নিয়েই বললাম, বাড়ি ফিরবার আগে একবার বেকার স্ট্রিট হয়ে যাবে। মিস্টার হোমসের নতুন নির্দেশ থাকতে পারে। একটা বিচ্ছিরি রকমের ভ্রুকুটি করে অ্যাম্বাসে বললেন, আর কালকের মতো যদি নির্দেশ হয় করে লাভ হবে কিছু কি? উনি মুখে এত কিছু বললেন বটেও, কিন্তু আমার সাথে ঠিকই গেলেন বেকার স্ট্রিট। হোমসকে আগেই টেলিগ্রাম করে আমার ফেরার সময় জানিয়ে দিয়েছিলাম, কিন্তু ফ্ল্যাটে ঢুকে দেখলাম হোমস নেই, বরং রয়েছে একটা মেসেজ। Currently at Leham, expecting you both there. SH. বেশ আশ্চর্য মেলাম চিঠি পড়ে। আরো অবাক হলাম যখন মিস্টার অ্যাম্বারলির ড্রয়িং রুমে হোমসের সাথে সেই টল ডার্ক গ্রে টিন্টেড সানগ্লাস এবং ম্যাসনিক পিন পরিহিত ভদ্রলোককে বসে থাকতে দেখলাম, যে আমাকে এক সুদূর ল্যান্ডার পর্যন্ত ফলো করেছিল। এসবের মধ্যে হঠাৎ করে হোমস বলল, Well, এনার সাথে আলাপ করিয়ে দিই। This is Mr. Barker, a friend of mine. আর আপনার কেসটা আমরা দুজনেই তদন্ত করছি। বলাই বাহুল্য আলাদা আলাদা হবে। But now, Mr. Amberley, we both have the same question to ask you. বোধহয় আসন্ন দুর্ভ কাজ করে মিস্টার অ্যাম্বারলি থপ করে সোফায় বসে পড়লেন। তার রাগ এবং নার্ভাসনেসটা টানটা চোখ ও ঘন ঘন আঙুল মটকানো দেখেই বুঝতে পারছি। কি প্রশ্ন মিস্টার হোমস? আহা, ঘাবড়াচ্ছেন কেন? শুধু এটুকুই তো জানতে চাই যে লাশ দুটো কোথায় পাচার করলেন। একটা বিকট চিৎকার করে চেয়ার ছিঁড়ে ছিটতে গেলেন মিস্টার জোশিয়া অ্যাম্বারলি। সরু হাড় বের করা আঙুলগুলো দিয়ে যেন আশেপাশের হাওয়া বাতাস খামচে ধরতে চাইছেন। হঠাৎ করে ওনার চোয়ালগুলো ঝুলে পড়লো, মুখ হা হয়ে গেল। কিছুক্ষণের জন্য তাকে ভয়ানক বাজ পাখি খালো। চিৎকারের মধ্যেই স্পষ্ট দেখলাম অ্যাম্বারলিকে, যার দেখের মতোই বিভৎস কুটিল এবং শয়তান ধপাসরে পড়ে গেছে চেয়ারে, আর কাস্তে কাস্তে ঠোঁট চেপে ধরলেন বাসি আটকানোর চেষ্টায়। আর রাত্রের মতোই লাফিয়ে গেল হোম, মুখখানা সজোরে চেপে ধরে ঝাঁকিয়ে মেঝের দিকে মাথা নামিয়ে ধরল। খাবে গাওয়া ঠোঁটের ফাঁক দিয়ে টুক করে খসে বলল, সাদা ক্যাপসি। আর তারপর হোমস বলল, না না, একদম চেষ্টা করবেন না। নো শর্টকাটস, মিস্টার অ্যাম্বারলি। যা হওয়ার তা অ্যাকর্ডিং টু দ্য ল হবে। What do you say, Barker? I have a cab waiting at the door, Sherlock. তুই একটু অপেক্ষা করো, বুঝলে ওয়াটসন? থানায় ছেড়ে দিয়ে ফিরছি আধ ঘন্টার মধ্যে। জোশিয়া অ্যাম্বারলির বুড়ো ফেলে কি হবে? তার গায়ে সাংঘাতিক জোর, কিন্তু
হোমস আর মিস্টার বার্কার দুজনের সাথে ধস্তাধস্তি করে বেশি সুবিধা করতে পারলেন না। হিড় করে টেনে তাকে ক্যাবে তোলা হলো। আর আধ ঘন্টার আগে বেশ স্মার্ট চেহারার এক পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে ফিরে এলো হোম। আর ফিরে এসে বলল, তা বার্কারকে পুলিশ স্টেশনে রেখে এলাম, বাকি ফর্মালিটিসটা ওই দেখে নেবে। ও, তুমি তো আবার বার্কারকে চেনো না? ওয়াটসন, বার্কার ইজ মাই গ্রেটেস্ট কম্পিটিটর। একবার সারেতে বেশ টক্কর দিয়েছিল আমাকে। সেদিন এসে তুমি যখন আমাকে বললে যে টল ডার্ক সানগ্লাস পরা কেউ তোমাকে ফলো করছে, তখন শুনেই বার্কারের চেহারার নিখুঁত বর্ণনা দিতে পেরেছিলাম বন্ধু। তৎকালীন বেশ কিছু কেস এসছে ওর হাতে। কি ইন্সপেক্টর, ঠিক বললাম তো? সংযত কণ্ঠে ইন্সপেক্টর বললেন, জোর করে নাক গলিয়েছে বলা যায়। হ্যাঁ, খানিকটা আমার মতোই। বাঁধা ধরা পদ্ধতিতে বার্কার কাজ করে না। বার্কারও পুলিশরা যাকে এভিডেন্স বলে তা নিয়ে আগে মাথা না ঘামিয়ে নিজের থিওরির বেসিসে এগোয়। এই কেসে আমরা আমাদের পদ্ধতিতে তদন্ত করে ফল পেতাম না এমনটা ভাববেন না মিস্টার হোমস। আপনাদের উল্টো পাল্টা পদ্ধতিতে তদন্ত করে প্রাপ্য কৃতিত্ব থেকে আমাদের বঞ্চিত করাটা আমি ভালো চোখে দেখছি না মিস্টার হোমস। কিছু মনে করবেন না, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। মাই ডিয়ার ইন্সপেক্টর, কৃতিত্ব থেকে আমি আপনাদের বঞ্চিত করছি না। দিস কেস ইজ নাও সলভ। অতএব আমিও সরে দাঁড়াচ্ছি। গুড ডিসিশন মিস্টার হোমস। প্রশংসা বা নিন্দা আপনাদের কিছু হয় না, কিন্তু খবরের কাগজের টিটকিরিতে আমাদের ক্ষতি হয়। প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে টিটকিরি দেবে কেন? যেমন ধরুন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মিস্টার অ্যাম্বলের কুকীর্তির কথা আপনি জানলেন কিভাবে, তাহলে কি জবাব দেবেন? ঘাবড়ে গেলেন ইন্সপেক্টর ম্যাককিনান। আমতা আমতা করে বললেন, 3 জন সাক্ষীর সামনে আসামি স্বীকার করেছে যে মিসেস অ্যাম্বরলি তার প্রেমিককে খুন করে আত্মহত্যা করেছেন। এছাড়া আর কি থাকতে পারে বলুন? বাড়ি সার্চ করার ব্যবস্থা করেছেন? 3 জন কনস্টেবল পাঠিয়েছে। ব্রিলিয়েন্ট। তাহলে লাশের খবরও এবার পেয়ে যাবেন। এই বাড়িটায় জলের পাইপ লাগানো হয় বাড়ি তৈরির প্রায় অনেক দিন পর। তার মানে এমন একটা কুয়ো কোথাও একটা পাবেন যেটার ব্যবহার করা হয় না। লাশ দুটো ওর মধ্যেই থাকতে পারে, অথবা বাগানের কোথাও কিংবা বেসমেন্টেও থাকতে পারে। কিন্তু আপনি জানলেন কি করে? খুনটাই বা হলো কি করে? তাহলে খুনটা কি করে হলো সেটাই সবার আগে বলি। মিস্টার অ্যাম্বরলের উপযুক্ত জায়গা হওয়া উচিত পাগলাগার, হাসির কাঠে নয়। মিসেস অ্যাম্বরলে তার হাজবেন্ডের কাছে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে। মিস্টার অ্যাম্বরলের টাকার প্রতি লোভের ফলেই তিনি বাধ্য হয়ে ডক্টর আর্নেস্টের প্রতি আকৃষ্ট। মিস্টার অ্যাম্বরলে হয়তো অ্যাবেটার বলেই তাই দাবাটা খুব ভালো খেলতেন। কিপ্টে মানুষদের মধ্যে সব থেকে আগে জন্ম নেয় ঈর্ষা। অ্যাম্বরলেরও তাই ছিল। ডক্টরের সঙ্গে স্ত্রীর গোপন প্রেম আঁচ করে ফেলেছে, তাই প্ল্যান করলেন দুজনকেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। এরকম পৈশাচিক পরিকল্পনা কোনো সুস্থ মস্তিষ্কে আসতে পারে না। Come along with me, my dear friends. হোমসকে দেখে মনে হলো যেন ও এই বাড়িতে অনেক দিন ধরে আছে। আমরা স্ট্রং রুমের দরজার সামনে এসে দাঁড়ালাম আর হোমস বলল, প্রথম ক্লু হলো এই রঙের গন্ধ। এই ডিসকভারির জন্য পুরো ক্রেডিট পাবে ডক্টর ওয়াটসন। গন্ধটা ওর নাকেও এসেছিল, কিন্তু ঠাউর করতে পারেনি। আমার অবশ্য তখনই খটকা লেগেছিল। এই পরিস্থিতিতে গোটা বাড়িময় রঙের গন্ধ কেউ কেন ছড়াবে? কি উদ্দেশ্য তার? তখন আমার একটা কথা মনে পড়লো, গন্ধটাকে গন্ধে, শব্দটাকে কিসে? মিস্টার অ্যাম্বরলে নিশ্চয়ই অন্য কোনো গন্ধ ঢাকতে এই মতলব করেছে। এমন কোনো গন্ধ যা বাইরের লোকের নাকে গেলে সমস্যা হতে পারে। তারপরেই শুনলাম এইরকম একটা ঘর রয়েছে বাড়ির মধ্যে। দরজা জানলা লোহার, যা দিয়ে আলো হাওয়া ঢোকবার বা বেরোনোর কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে দুটো বিষয় পাশাপাশি রাখলে আমরা কি পাচ্ছি? নিজের চোখে বাড়িটা দেখার পর আসল ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। কেসটা যে সিরিয়াস এটা আমি আগেই বুঝেছিলাম। হেমাকে থিয়েটারে সেই রাতে বিরোয়ের 31 আর 32 নম্বর সিটে কেউ আসেনি, সেটাও আমি গিয়ে নিজেই খবর নিয়েছিলাম। এটা অবশ্য ডক্টর ওয়াটসনের চোখে পড়েছিল, কিন্তু খুব একটা খুঁটিয়ে দেখেনি। সুতরাং মিস্টার অ্যাম্বলের দ্বিতীয় যুক্তিও খাটলো না। স্ত্রীর জন্য কাটা টিকিট দেখাতে গিয়ে সেই টিকিট নাম্বারটা ওয়াটসনকে দেখিয়ে ফেলেই বিরাট ভুল করেছিলেন। না হলে ওটাই হতো তার অ্যালিবাই। বাড়ির মধ্যে থেকে অ্যাম্বরলেকে সরানোর প্রয়োজন ছিল বাড়িটা খুঁটিয়ে দেখার জন্য। আমার এক এজেন্ট উইগিংসকে লিটল পার্লিংটনে পাঠিয়ে দিল। সেখান থেকে অবশ্য আবার রাতে ফেরা যায় না, কারণ কোনো ট্রেন থাকে না। গ্রামের ভাইকারের নাম নিয়ে সে অ্যাম্বরলেকে একটা টেলিগ্রাম পাঠায়। ওয়াটসনের সঙ্গে একরকম জোর করেই অ্যাম্বরলেকে সেখানে পাঠালাম। হোমসের কথার মধ্যে বেশ উত্তেজিত হয়ে ইন্সপেক্টর বললেন, ওয়ান্ডারফুল। তা লাইন ক্লিয়ার করে হানা দিলাম বাড়িতে। কি জানো ওয়াটসন,
আমি যদি সিধেল চোরের ব্যবসায় নামতাম আমার বেশ নামডাক হতো। কি পেলাম তা নিজের চোখেই দেখুন। এই যে গ্যাস পাইপটা দেখছেন, এই দেখুন পাইপের গায়ে কোনাতে একটা নব রয়েছে, দেখতেই পাচ্ছেন। পাইপটা দেয়াল বেয়ে স্ট্রং রুমের ভেতরে গিয়েছে। ওই যে সিলিং এ যেখানে ওই কড়িকাঠ গুলো আছে, ওর ফাঁকে লোকানো রয়েছে এই পাইপের মুখটা। যে কোনো মুহূর্তে বাইরে থেকে নব ঘোরালি ঘরে গ্যাস ঢুকিয়ে দেওয়া যাবে এবং তৎক্ষণাৎ স্ত্রী আর ডক্টর আর্নেস্টকে এই গ্যাস চেম্বারে ঢুকিয়েই খুন করেছেন অ্যাম্বেলে। কিন্তু এই পৈশাচিক বুদ্ধি তার মাথায় এলো কি করে সেটা স্বয়ং ভগবানই জানে। পাইপটা পরীক্ষা করে ইন্সপেক্টর বললেন, আমাদের এক অফিসার গ্যাসের গন্ধ পেয়েছিলেন বটে, কিন্তু তখন অবশ্য দরজা জানলা খোলা ছিল, রঙের গন্ধও ছিল। অ্যাম্বারলি রং করা শুরু করেছিলেন নাকি আগের দিন থেকে। তারপর মিস্টার হোমস? তারপর ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। ভোর রাতে এই স্টোর রুমের জানলা দিয়ে বেরিয়ে আসার সময় খপ করে কে যেন কলার খামচে ধরে চাপা গলায় হুঙ্কার দিল। রাস্কাল, এবার যাবি কোথায়? ফিরে দেখলাম আমারই কম্পিটিটর মিস্টার বার্কার। তারপর দুজনেই হাসতে লাগলাম। আরে হোমস, অদ্ভুত পরিস্থিতি। বার্কারকে অ্যাপয়েন্ট করে ডক্টর রে আর্নেস্টের বাড়ির লোক। বার্কারও আঁচ করেছিল জঘন্য কিছু একটা ঘটেছে বাড়ির মধ্যে। গত কয়েকদিন ধরে বাড়ির উপর নজরও রেখেছিল। ডক্টর ওয়াটসনকে বাড়ি থেকে বেরোতে দেখেই ওকে সন্দেহ করে এবং কিছু নেই, হয়তো অ্যারেস্টও করতো ওয়াটসনকে। কিন্তু স্টোর রুমের জানলা থেকে আরেকজন লোককে চোরের মতো বেরোতে দেখে আর সামলাতে পারেনি। এরপর থেকেই দুজনে কাজ করছি একসঙ্গে। আমাদের সঙ্গে না করে তার সঙ্গে কাজ করার কি দরকার ছিল? কারণ এটাই যে দুজন মিলে ছোট্ট যে পরীক্ষাটা করলাম এবং সফল হলাম, সেটা আপনাদের দিয়ে হতো না। যাই হোক, কেস থেকে এখন সরে দাঁড়াচ্ছেন তো? নিশ্চয়ই, দ্যাটস হাউ আই ওয়ার্ক ইন্সপেক্টর। পুলিশ ফোর্সের তরফ থেকে ধন্যবাদ রইল। আচ্ছা, আপনাকে আরো একটা প্রমাণ দিয়েছে। ধরুন কেউ যদি আপনাকে এই ঘরে আটকে রেখে গ্যাস ঢোকাচ্ছে, মৃত্যুর আগে আপনার কাছে ঠিক 2 মিনিট, কি করবেন তখন? চিঠি লিখবো। কারেক্ট। কিভাবে মারা যাচ্ছেন সেইটা আপনি লিখে রেখে যাওয়ার চেষ্টা। কাগজে লিখলে তো চোখে পড়ে যাবে। তাই এই দেখুন এখানে, এই দেখুন দেয়ালের নিচের দিকে কপিং পেন্সিল দিয়ে লেখ HVV, দ্যাটস অল। আপনি কি বুঝলেন? মেঝে থেকে মাত্র 1 ফুট উপরে লেখা, অর্থাৎ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে। লেখা শেষ হওয়ার আগেই তিনি জ্ঞান হারিয়েছেন। বুঝেছি, চেয়েছিলেন উই আর মার্ডার। আমারও তাই বিশ্বাস। লাশ পেলে পকেটে পেন্সিলও পেতে পারেন একটা। কিন্তু কোম্পানির কাগজগুলো কোথায়? নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। কিছুদিন পর হয়তো নিজেই বলতেন যে পলাতকরা পাঠিয়ে দিয়েছে, কাজে লাগবে না বলে, অথবা কোথাও ফেলে দিয়ে গেছিল, এখন পাওয়া গেছে। আপনার কাছে সাহায্য নিতে গেল কেন? কারণ তিনি অত্যন্ত ধুরন্ধর লোক। বুড়োর বেশি বিশ্বাস ছিল নিজের ওপর। হয়তো ভেবেছিল পাড়া প্রতিবেশীকেও পরে বলবে, দেখেছো শুধু পুলিশ নয়, খোদ শার্লক হোমসকে দিয়েও খোঁজবার ব্যবস্থা করেছি। কথাটা শুনে হেসে ফেলল ইন্সপেক্টর। কাজটা চমৎকার করেছেন বলেই খোদ শব্দটা মাফ করে দেওয়া গেল মিস্টার হোমস। এই ঘটনার ঠিক দিন 2 পরে নর্থ সারে অবজার্ভার পত্রিকার একটা সংখ্যা আমার দিকে ছুড়ে দিল হোম। পেপারটা উইকলি বার হয়। প্রথম পাতায় চোখ কেড়ে নেওয়া কিছু জন্মনে শিরোনাম, যার শুরু হেভেন বিভীষিকা আর শেষ চমৎকার পুলিশ তদন্ত। তলায় অতি আশ্চর্য এই কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ, যদিও উপসংহারটাই আসল। আর তাতে লেখা সরকারি গোয়েন্দাদের প্রখর বুদ্ধির স্পষ্ট উদাহরণস্বরূপ অপরাধের ইতিহাসে চিরকাল স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে ইন্সপেক্টর ম্যাককিননের অসাধারণ ক্ষুরধার বুদ্ধি পরিচয়। রঙের কণ্ঠস্বরে তিনি বুঝেছিলেন গ্যাস জাতীয় কিছু উদ্ভট গন্ধ ঢাকবার জন্য এই বিকট রঙের গন্ধ ছড়ানো হয়েছে। এই থেকেই উনি সিদ্ধান্তে এসেছেন যে স্টোর রুমকে গ্যাস চেম্বারে রূপান্তরিত করা হয় এবং সেই সূত্র অনুসরণ করেই লাশ দুটোকে উনি শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হন। গ্রেট জব ইন্সপেক্টর ম্যাককিনন। আর এসব শোনার পর একটু বাঁকা হাসি দিয়ে হোমস বলল, ম্যাককিনন লোকটা তো খারাপ নয়, কেসটা কিন্তু খাতায় লিখে রেখো, একদিন আসল ব্যাপারটা সবাই জানবে।